যেখানে রয়েছে পাহাড়ের গা বেয়ে এগিয়ে চলা আঁকাবাঁকা পথ, পাহাড়ের মাঝে কৃত্রিমভাবে গড়ে তোলা বিশাল জলাধার, রয়েছে পাহাড়ের ওপর থেকে নেমে আসা ঝর্ণার অপরূপ সৌন্দর্য। তারই সন্ধান করতে করতে আজ আমরা চলে এসেছি পুরুলিয়া। তাই আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব এমন কয়েকটি জায়গা যা পুরুলিয়ায় আসলে একদমই মিস করা চলবে না। তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সময় এখন ভোর 4:55। জার্নি শুরু করলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। কল্যাণী হয়ে ঈশ্বরগুপ্ত সেতু পার করে হুগলি হয়ে এগিয়ে চললাম আমরা। একেই কনকনে শীত, তার সাথে ভোরবেলা। পুরো রাস্তাটাই কুয়াশায় ভরা ছিল। তবে ভোরের আলো ফোটার সাথে সাথে কুয়াশা অনেকটাই কমে গিয়েছিল। চলে আসলাম আজকে প্রথম টোল পালশিত টোল প্লাজাতে। এখানে ওয়ান ওয়ে চার্জেস 110 রুপিস। যেহেতু আমি বেরোনোর আগে আমার গাড়ির পেট্রোল ট্যাঙ্ক টপ আপ করাইনি, তাই এখানে দাঁড়িয়ে একটু পেট্রোল ভরিয়ে নিলাম। মানুষ কিন্তু আবার বাড়ি থেকে হোমমেড প্লাম কেক নিয়ে এসেছিল, যেটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। পার করলাম বাঁশকোপা টোল প্লাজা। এখানে টোল চার্জেস 90 রুপিস। টোল প্লাজা পার করে কিছুটা এগিয়ে গিয়ে সামনের একটা ধাবাতে ব্রেকফাস্ট করলাম। তারপরেই আসানসোল বাইপাস ধরে এগিয়ে চললাম আমরা মাইথনের উদ্দেশ্যে। প্রথমে আমাদের মাইথন যাওয়ারই প্ল্যান ছিল, তবে সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। আপনারা যারা মাইথন যেতে চান তারা এই ব্রিজে ওঠার আগেই ডান দিকে বাঁক নিলেই মাইথন পৌঁছে যাবেন। এবার চলে এলাম বেলিয়াত টোল প্লাজা। টোল চার্জেস 100 রুপিস। এখান থেকে সোজা চলে গেলে ধানবাদ, আর বাঁদিকে টার্ন নিলে চিরকুন্ডা হয়ে চলে যাবেন পাঞ্চেত ড্যাম। আর এখান থেকে ডান দিকে টার্ন নিলে আপনি মাইথন ড্যাম চলে যেতে পারেন। অবশেষে পৌঁছে গেলাম পাঞ্চেত ড্যামে। এই ড্যামটি ঝাড়খণ্ডের ধানবাদ জেলা আর পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সীমান্তে দামোদর নদের ওপর অবস্থিত। প্রায় 7 ঘন্টা জার্নি করে আমার গাড়ির অবস্থাটা কিছুটা এরকম ছিল। 1959 সালে ডিভিসির তৈরি এই ড্যামটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু উদ্বোধন করেছিলেন। এই ড্যামের পাদদেশে একটা জলবিদ্যুৎ কেন্দ্র আছে, যার উৎপাদন ক্ষমতা প্রায় 40 মেগাওয়াটস। পাঞ্চেত ড্যাম দেখে আপনারা পাঞ্চেত পাহাড়ের উদ্দেশ্যে যেতেই পারেন, তবে আমরা গেছিলাম গড়পঞ্চকোট পাহাড়ের দিকে। চলে এলাম গড়পঞ্চকোটে। এই মন্দিরটি পাহাড় দিয়ে ঘেরা গড়পঞ্চকোটের মন্দিরগুলোর মধ্যে অন্যতম। বাংলার বেশিরভাগ মন্দিরের মতো এই মন্দিরটিও পঞ্চরত্ন শৈলীতে টেরাকোটা দিয়ে নির্মিত। মন্দিরের বাইরেই রয়েছে বিভিন্ন ধরনের হস্তশিল্প এবং অনেক খাবারের দোকান। ঘুরতে ঘুরতে আমরা একটা ডাব কিনে গলা ভিজিয়ে নিলাম। তারপর গেলাম মন্দিরের পাশেই অবস্থিত অন্যান্য অনেক মন্দিরের ধ্বংসস্তূপ দেখতে। কথায় বলে বর্গী আক্রমণের সময় এই মন্দিরগুলো ধ্বংস হয়ে যায়। মন্দির থেকে একটু এগিয়ে গিয়েই রয়েছে একটা রিসর্ট। রিসর্টের ভেতরেই একটা ওয়াচ টাওয়ার বানানো রয়েছে। এই ওয়াচ টাওয়ার থেকেই গড়পঞ্চকোট বা পাঞ্চেত পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যায়। স্থানীয় লোকেদের থেকে খবর নিলাম, এখানে আপনি ট্রেক করে ওপরে উঠতে পারেন, তবে 40 থেকে 50 মিনিট সময় লাগবে আপনার। ওপরে একটা ওয়াটারফলও রয়েছে, যদিও শীতকাল থাকায় সেই ওয়াটারফলে জল ছিল না, আর ওপর থেকে নেমে আসা মানুষের ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখে আমরা মাঝপথেই ফিরে আসার সিদ্ধান্ত নিই। এখান থেকে বেরিয়ে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন বরন্তী ড্যামে পৌঁছে গেলাম। পাঞ্চেত বা মাইথন ড্যামের ভিড় এড়িয়ে যদি সূর্যাস্ত এনজয় করতে চান, তাহলে এই বরন্তী ড্যাম কিন্তু একদম উপযুক্ত জায়গা। ড্যামটার একপাশে রয়েছে গুড়ি পাহাড়, অন্যদিকে রয়েছে বিহারীনাথ।
শীতকালে এখানে দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসে। দিনের শেষে সূর্যাস্তের সময় এই পাহাড় ও ড্যামের অপরূপ সৌন্দর্য চোখে পড়ে। পুরুলিয়া আসলে বরন্তি ড্যামের সানসেট একদমই মিস করা যাবে না। প্রথম দিনে বরন্তি ড্যামের সানসেট দেখে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। যেহেতু আমাদের দ্বিতীয় দিনের প্ল্যান ছিল সকাল সকাল উঠেই অযোধ্যা পাহাড় এবং তার আশেপাশে ঘুরে দেখা, তাই আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেটাও ছিল অযোধ্যা পাহাড়ের খুব কাছেই। তাই হোটেলে পৌঁছানোর আগেই রাতের অন্ধকার নেমে এসেছিল। এমন শান্ত নিস্তব্ধ পরিবেশে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে এগিয়ে চলার অনুভূতি ছিল অন্যরকম। পরের দিন সকালে উঠেই আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যা সার্কিট ঘুরে দেখার জন্য। প্রথমেই পৌঁছে গেলাম লোয়ার ড্যামের নিচে অবস্থিত লহরিয়া বাবার মন্দিরে। যদিও আমরা সকাল সকাল এসেছিলাম, তবুও প্রচুর ভিড় ছিল। গাড়ি পার্কিং করে আমরা চললাম মন্দিরের দিকে। এটি মূলত একটি শিব মন্দির। স্থানীয়দের কাছে এই মন্দির অত্যন্ত জাগ্রত, বিশেষ করে শ্রাবণ মাসে এবং শিবরাত্রির সময় এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়। মন্দির চত্বরের বাইরেই রয়েছে বিভিন্ন ধরনের খেলনা, হস্তশিল্প এবং বিভিন্ন ধরনের খাবারের দোকান। মন্দিরের পাশেই লোয়ার ড্যামের নিচে একটি জলাধার রয়েছে, যা এখানকার লোকাল মানুষ দৈনন্দিন কাজে ব্যবহার করে। এরপর আমরা পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে ওপরে চললাম লোয়ার ড্যামের দিকে। এই ড্যামটি পুরুলিয়ার অযোধ্যা হিলস পাম্প স্টোরেজ প্রজেক্টের অন্তর্গত। সহজ কথায় বলতে গেলে এই প্রজেক্টটি একটি বিশাল ব্যাটারির মতো কাজ করে। যখন রাতে বিদ্যুতের চাহিদা কম থাকে, তখন এই লোয়ার ড্যাম থেকে জল আপার ড্যামে, যেটা আমরা একটু পরেই দেখব, সেখানে তুলে নেওয়া হয়। আবার যখন বিদ্যুতের চাহিদা বেশি থাকে, তখন এই জলকেই আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে পাঠানো হয়। টারবাইন ঘুরিয়ে অলমোস্ট 900 মেগাওয়াটস বিদ্যুৎ উৎপাদন হয়। এবার আমরা লোয়ার ড্যাম থেকে চললাম আপার ড্যামের দিকে। কংক্রিটের তৈরি আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা পার করে অবশেষে এসে পৌঁছালাম আপার ড্যামে। এই ড্যামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 600 মিটারের বেশি উচ্চতায় অবস্থিত। পাহাড়ের ওপর এত বড় জলরাশি খুব কমই দেখা যায়। এই বাঁধের জলে নিচের লোয়ার ড্যামে পাঠিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। একদিকে জঙ্গলে ঘেরা পাহাড় এবং অন্যদিকে দিগন্ত বিস্তৃত এই নীল জলরাশি। মানুষের তৈরি এই কঠিন স্থাপত্যকে প্রকৃতি কেমনভাবে আপন করে নিয়েছে, এই বাঁধই তার প্রমাণ। আপার ড্যামের এই বিস্ময়কর ভিউ দেখে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে। পার্কিংয়ে গাড়ি রেখে আমরা এগিয়ে চললাম ময়ূর পাহাড়ের দিকে। এই ময়ূর পাহাড় থেকে যথেষ্ট সুন্দর একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। কথায় বলা হয় আগে অনেক ময়ূর ঘুরে বেড়াতো এখানে, তার থেকে এখানকার নাম হয়েছে ময়ূর পাহাড়। এর থেকেও যদি বেটার ভিউ পেতে চান, তাহলে সিঁড়ি ভেঙে উঠতে হবে আপনাকে ওপরে। ওপরেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে পুরো ভ্যালিটার 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এখানে বজরংবলীর একটি মন্দিরও রয়েছে। ময়ূর পাহাড়ের প্যানোরামিক ভিউ নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য মার্বেল লেকের উদ্দেশ্যে।
এসে পৌঁছালাম মার্বেল লেকের সামনে। পার্কিং এখানে ফ্রি অফ কস্ট। দেখতে সুন্দর এই লেকটি আসলে একটি পরিত্যক্ত পাথর খনি, যা পরবর্তীকালে বৃষ্টি ও পাহাড়ি ঝর্ণার জলে পূর্ণ হয়ে অপূর্ব লেকের রূপ নিয়েছে। মার্বেল লেক দেখে এবার আমরা এগিয়ে চললাম বিখ্যাত বামনি ফলস দেখার জন্য। কিন্তু পিক সিজন হওয়ায় আমাদের বিশাল এক ট্রাফিক জ্যামে পড়তে হয়েছিল। পার্কিংয়ে গাড়ি রেখে আমরা বামনি ফলসের গেট দিয়ে প্রবেশ করলাম। বামনি ফলস দেখতে যতটাই সুন্দর হোক না কেন, সেখানে যেতে গেলে কিন্তু আপনাকে 300 থেকে 350 স্টেপ নিচে নামতে হবে। নিচে নামার সময় বেশিরভাগ জায়গায় সিঁড়ি থাকলেও কিছু কিছু জায়গায় কিন্তু রাস্তা খুবই খারাপ। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন এবং পায়ে হেঁটে প্রকৃতির রূপ দেখতে পছন্দ করেন, তাদের জন্য এই ট্রেকটি এক কথায় অসাধারণ। ট্রেক করে নিচে নামার সময় মাঝপথে ঝর্ণার এই অপূর্ব রূপ দেখতে পেলাম। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা নিচের দিকে নেমে গেলাম। অবশেষে এসে পৌঁছালাম সেই ঝর্ণার সামনে। পরন্ত বিকেল সাথে পাহাড়ের বুকে আছড়ে পড়া ঝর্ণার জলের শব্দ একসাথে এই ট্রেকটাকে সার্থক করে তুলেছিল। এবার ছিল ওপরে যাওয়ার পালা। কিছুটা উঠেই আমরা বুঝতে পেরে গেছিলাম নিচে নামার থেকে ওপরে ওঠাটা আরও বেশি শক্ত। তাই আবারও বলছি, এই ট্রেকটা বয়োজ্যেষ্ঠ বা যাদের হাঁটু ব্যথা আছে বা হাঁপানি আছে তাদের অ্যাভয়েড করাই ভালো। বামনি ফলসের অসাধারণ রূপ দেখে ওপরে আসতে আসতেই প্রায় সূর্যাস্ত হয়ে এসেছিল। এবার চললাম ছড়িদা গ্রামের দিকে, যা বিশেষভাবে মুখোশ গ্রাম নামে পরিচিত। বাঘমুন্ডি পাহাড়ের ঠিক নিচেই অবস্থিত এই ছড়িদা গ্রাম। রাস্তায় পা রাখলেই মনে হবে আপনি কোনো আর্ট গ্যালারিতে প্রবেশ করেছেন। যতদূর চোখ যায় শুধু সারি সারি রঙিন মুখোশ। প্রায় 150টি পরিবার নিয়ে গড়ে ওঠা এই গ্রাম বাংলার লোক সংস্কৃতির এক জীবন্ত জাদুঘর। তবে এই মুখোশ তৈরি করা একেবারেই সহজ নয়। শিল্পীর সাথে কথা বলে জানতে পারলাম প্রতিটি মুখোশ তৈরি করতে অলমোস্ট 5 থেকে 7 দিন সময় লাগে। প্রথমে এঁটেল মাটি দিয়ে মুখোশের ছাঁচ তৈরি করা, তারপর লাগানো হয় স্তরে স্তরে কাগজ বা পাতলা কাপড়। আসল জাদু শুরু হয় এবার। শিল্পীর নিপুণ তুলির টানে ফুটে ওঠে চোখ, নাক, ঠোঁট, আর সবশেষে জড়ি, পুঁথি আর রঙিন পালক দিয়ে সাজিয়ে তোলা হয় এই মুখোশগুলোকে। দেবী দুর্গা থেকে মহিষাসুর, কার্তিক থেকে গণেশ, পুরনো সব চরিত্র যেন এখানে জীবন্ত হয়ে ওঠে। মুখোশগুলো যথেষ্ট ফেয়ারলি প্রাইসড। আপনার কেনা একটি মুখোশ এই গ্রামের কোনো না কোনো শিল্পীর মুখে হাসি ফোটাবে এবং প্রাচীন শিল্পকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। গ্রামের মধ্যেই রয়েছে একটি ছৌ মুখোশ মিউজিয়াম, যেটা আপনি ফ্রি অফ কস্ট ঘুরে দেখতে পারেন।
ছড়িদা গ্রাম দেখে আমরা দুদিনের পুরুলিয়া ট্রিপ এখানেই শেষ করলাম। পুরুলিয়া দেখার মতো হয়তো আরও অনেক কিছুই আছে, তবে যাদের হাতে সময় অল্প বা যারা ছোটো উইকেন্ড ট্রিপ করতে চান তাদের জন্য ছিল এই ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তবে নিশ্চয়ই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এরপরে আরও কিছু এক্সাইটিং ট্রাভেল ভিডিওস আসতে চলেছে।